আচ্ছা, আমাদের চারপাশের পশু পাখিদের কি সত্যিই নিজস্ব কোনো জগৎ আছে? ওরা কি আমাদের মতোই আনন্দ, দুঃখ বা ভয় অনুভব করে? প্রশ্নটা কিন্তু অনেক পুরনো, তাই না? চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এর পেছনের বিজ্ঞানটা জানার চেষ্টা করি। এই যে কথাটা, কিছু মা দিনের পর দিন চিৎকার করে কাঁদে, শুনলে কি মনে হয়? মনে হচ্ছে কোনো মানুষের কথা বলা হচ্ছে, তাই না? কিন্তু এটা আসলে বিবিসির একটা রিপোর্ট থেকে নেওয়া। সেখানে বলা হয়েছে একটা ডেইরি ফার্মে একটা গাভী যখন তার বাছুরকে হারায় তখন সে ঠিক এইভাবেই কাঁদে। আর এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হতে যাচ্ছে। আর ঠিক এখানেই কিন্তু বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা চলে আসে। মানে একটা প্রাণীর এই যে আচরণ, এটা কি সত্যি সত্যি কোনো গভীর অনুভূতির প্রকাশ, নাকি এটা স্রেফ টিকে থাকার জন্য তৈরি হওয়া একটা বায়োলজিক্যাল রিয়াকশন, মানে সহজাত প্রবৃত্তি? এই দুটোর মধ্যে তোফাতটা বোঝা যাবে কিভাবে? জানেন, এই প্রশ্নটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু দশকের পর দশক ধরে বিতর্ক চলেছে। একটা সময় তো ছিল যখন প্রাণীদেরকে একরকম বায়োলজিক্যাল মেশিন বা জৈবিক যন্ত্র হিসেবেই ভাবা হতো। চলুন সেই পুরনো বিতর্কের দিকেই একবার ফেরা যাক। বিতর্কটার মূলত দুটো দিক ছিল। একদিকে ছিল আচরণবাদ, বা যাকে বলে বিহেভিয়ারিজম। তাদের কথা ছিল খুব সিম্পল, প্রাণীর সব কাজই হলো বাইরের কোনো কিছুর রিয়াকশন, এর পেছনে কোনো ফিলিংস বা অনুভূতি কিচ্ছু নেই। অথচ এরও অনেক আগে স্বয়ং চার্লস ডারউইন কিন্তু বলে গেছিলেন যে না, প্রাণীদের আবেগ আমাদের মতনই সত্যি, আর এই আবেগই তাদের একে অপরের সাথে কমিউনিকেট করতে আর টিকে থাকতে হেল্প করে। কিন্তু মজার ব্যাপার হলো, বহুদিন পর্যন্ত ডারউইনের থেকে ওই আচরণবাদীদের কথাই বেশি পাত্তা পেয়েছিল। কারণ বিজ্ঞানীরা একটা ব্যাপারে খুব ভয় পেতেন, আর সেটা হলো প্রাণীদের ওপর মানুষের আবেগ চাপিয়ে দেওয়া। এই জিনিসটাকে বলে অ্যানথ্রোপোমরফিজম। তো এই ভুলকা করার ভয়েই তারা উল্টো পথে হেঁটেছেন। মানে প্রাণীদেরকে আবেগহীন যন্ত্র ভাবার ধারণাটাই সায়েন্টিফিক কমিউনিটিতে একদম গেড়ে বসে গিয়েছিল। কিন্তু এখন ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। মডার্ন সায়েন্স এমন সব নতুন নতুন মেথড বা টুলস নিয়ে এসেছে যেগুলো দিয়ে প্রাণীদের ভেতরে জগতের একটা ঝলক পাওয়া যাচ্ছে। চলুন তো দেখি এই নতুন টুলকিটটা আসলে কী রকম। আচ্ছা, একটা প্রশ্ন, এটা কি মাপা সম্ভব যে একটা প্রাণী মেন্টালি ভালো আছে না খারাপ আছে? মানে সে কি অপটিমিস্টিক নাকি প্যাসিমিস্টিক? ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা এর জন্যও একটা দারুণ উপায় বের করে ফেলেছেন। এই পরীক্ষাটার নাম হলো কগনিটিভ বায়াস টেস্ট, আর এর পেছনের আইডিয়াটা খুব সোজা। আমরা কথায় কথায় বলি না, গ্লাসটা অর্ধেক ভরা নাকি অর্ধেক খালি। এই টেস্টের মাধ্যমে বিজ্ঞানীরা ঠিক এটাই বোঝার চেষ্টা করেন। মানে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতিতে প্রাণীটা কি ভালো কিছুর আশা করছে নাকি খারাপ কিছুর ভয় পাচ্ছে। তো টেস্টটা করা হয় এইভাবে। ধরুন একটা প্রাণীকে প্রথমে দুটো আলাদা সিগন্যাল চেনানো হলো। একটা সিগন্যাল মানে সে একটা বড় সড় পুরস্কার পাবে, আর আরেকটা সিগন্যাল মানে পাবে তবে একটা ছোট পুরস্কার। এরপর তাদের সামনে এমন একটা সিগন্যাল দেওয়া হয় যেটা ওই দুটোর মাঝামাঝি, মানে অ্যাম্বিগুয়াস। এখন প্রাণীটা যদি বড় পুরস্কারের আশায় সেদিকে ছুটে যায় তাহলে বোঝা যায় সে আশাবাদী, আর যদি কোনো আগ্রহী না দেখায় তাহলে তাকে হতাশাবাদী বলে ধরে নেওয়া হয়। ইন্টারেস্টিং, তাই না? আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই টেস্টটা করে শুধু ইঁদুর বা শূকরের মধ্যেই নয়, এমনকি মৌমাছির মতো ছোট্ট একটা প্রাণীর মধ্যেও এই আশাবাদী আর হতাশাবাদী মানসিকতার প্রমাণ পাওয়া গেছে। ভাবা যায়? ব্যাপারটা আসলেই অসাধারণ। ওকে, তো মন খারাপ বা ভালো থাকা, মানে হতাশ বা আশাবাদী হওয়াটা তো না হয় বোঝা গেল, কিন্তু একদম পিওর পজিটিভ ইমোশন, যেমন ধরুন আনন্দ, সেটার কি হবে? প্রাণীরা কি সত্যি সত্যি আনন্দ অনুভব করে? বিজ্ঞান কি এরও কোনো সলিড প্রমাণ খুঁজে পেয়েছে? হ্যাঁ, পেয়েছে, আর প্রমাণটা বেশ চমকে দেওয়ার মতো। বিজ্ঞানীরা ইঁদুরদের মধ্যে এক ধরনের হাই ফ্রিকোয়েন্সির আল্ট্রাসনিক সাউন্ড রেকর্ড করেছেন, যেটা আমরা খালি কানে শুনতে পাই না। আর এই বিশেষ শব্দটারই তারা নাম দিয়েছেন ইঁদুরের হাসি। এখন প্রশ্ন হলো, এই হাসিটা শোনা যায় কখন? খুব ইন্টারেস্টিং। ইঁদুরেরা যখন নিজেদের মধ্যে খেলাধুলা করে, বা ধরুন যখন ওদের সুরসুরি দেওয়া হয়, ঠিক তখনই ওরাই 50 কিলোহার্টজের শব্দটা করে।
এটা অনেকটা আমাদের হাসির মতোই একটা সোশ্যাল সিগন্যাল। আবার উল্টোটাও সত্যি, যখন ওরা ভয় পায় বা স্ট্রেসে থাকে তখন এই শব্দটা একদম বন্ধ হয়ে যায়। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা ওদের একটা পজিটিভ ইমোশনেরই প্রকাশ। তো এতক্ষণ আমরা কথা বললাম ব্যক্তিগত অনুভূতি নিয়ে, আনন্দ, হতাশা, এইসব। কিন্তু এর চেয়েও জটিল কিছু কি থাকতে পারে? ধরুন সামাজিক আবেগ, যেমন এমপ্যাথি বা সহানুভূতি, মানে অন্যের কষ্টটা নিজে অনুভব করার ক্ষমতা। এটা কি প্রাণীদের মধ্যে আছে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে ব্রেইনের ভেতরে। স্পিন্ডল নিউরন বলে এক ধরনের বিশেষ সেল আছে, যেটা আমাদের মানুষের মধ্যে সামাজিকতা, এমপ্যাথি এই সব জটিল আবেগের সাথে কানেক্টেড। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তিমি, ডলফিন আর হাতির মতো বড় ব্রেনের সামাজিক প্রাণীদের মস্তিষ্কেও কিন্তু হুবহু একই ধরনের সেল পাওয়া গেছে। এই যে এত সব প্রমাণ, এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু গত 10-15 বছরে সায়েন্টিফিক কমিউনিটিতে একটা বিরাট পরিবর্তন এসেছে। প্রাণীদের আবেগ নিয়ে যে পুরনো ধারণাগুলো ছিল সেগুলো এখন ভাঙছে, আর একটা নতুন কনসেনসাস বা ঐক্যমত তৈরি হচ্ছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় মুহূর্তটা সম্ভবত এসেছিল 2012 সালে। ওই বছরের জুলাই মাসে পৃথিবীর টপ লেভেলের কয়েকজন নিউরো সায়েন্টিস্ট কেমব্রিজ ইউনিভার্সিটিতে একসঙ্গে হয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটা ঐতিহাসিক ঘোষণা দেয়া। আর এটাই ছিল সেই ঘোষণার মূল কথা। দ্য কেমব্রিজ ডিক্লারেশন অন কনশিয়াসনেস, এই নামে পরিচিত ঘোষণাপত্রটাতে বিজ্ঞানীরা সবাই মিলে একমত হন যে কনশিয়াসনেস বা চেতনা তৈরি করার জন্য যে নিউরোলজিক্যাল বেসিসটা দরকার, সেটা শুধু মানুষের একচেটিয়া সম্পত্তি নয়, অনেক নন হিউম্যান প্রাণীর মধ্যেও সেটা আছে। এই পুরো আলোচনাটায় একটা শব্দ খুব ইম্পর্ট্যান্ট, আর সেটা হলো সেন্টিয়েন্স, বা বাংলায় যাকে আমরা বলি সংবেদনশীলতা। এর মানে কিন্তু খুব জটিল কিছু না, সিম্পলি অনুভূতি বা সেন্সেশন ফিল করার ক্ষমতা। এটা হাই লেভেল থিঙ্কিং বা ইন্টেলিজেন্সের কথা বলছে না, এটা বলছে শুধু আনন্দ, ভয় বা কষ্টের মতো বেসিক ফিলিংসগুলো অনুভব করার ক্ষমতা নিয়ে। বেশ, তাহলে এই যে বৈজ্ঞানিক সত্যটা আমরা জানলাম, এটার মানেটা কি দাঁড়ায় আমাদের জন্য? যদি প্রাণীরা সত্যি অনুভব করতে পারে, তাহলে তাদের দিকে আমাদের তাকানোর ভঙ্গি, তাদের সাথে আমাদের আচরণের ওপর এর কি প্রভাব পড়া উচিত? আজ থেকে প্রায় 200 বছর আগে দার্শনিক জেরেমি বেন্থাম ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন। উনি বলেছিলেন, একটা জীবের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব কি হবে, সেটা তার বুদ্ধি বা কথা বলার ক্ষমতার উপর নির্ভর করা উচিত না। নির্ভর করা উচিত একটাই জিনিসের ওপর, সেটা হলো সে কষ্ট অনুভব করতে পারে কিনা। তার মানে দাঁড়ালো, আজকের দিনের সায়েন্স কিন্তু বেন্থামের সেই দার্শনিক চিন্তাটাকেই সাপোর্ট করছে, আর এই জ্ঞানটা আমাদেরকে বাধ্য করছে এই পৃথিবীতে আমাদের সাথে থাকা কোটি কোটি প্রাণীর সঙ্গে আমাদের সম্পর্কটা নিয়ে নতুন করে ভাবতে। আর এই নতুন ভাবনাটা কিন্তু এখন আর্ট কালচারেও জায়গা করে নিচ্ছে। যেমন ধরুন, ফিল্ম মেকার ভিক্টর কোসাকোভস্কির বানানো গুন্ডা নামের ফিল্মটা। কোনো ডায়লগ নেই, কোনো ভয়েস ওভার নেই, শুধু একটা শূকর আর তার বাচ্চাদের জীবনকে দেখানো হয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে আমরা ওদেরকে শুধু খাবার বা কোনো বস্তু হিসেবে না দেখে এক একটা স্বতন্ত্র, সংবেদনশীল প্রাণী হিসেবে দেখি। আর তাই আজকের আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। যদি বিজ্ঞান এটাই প্রমাণ করে যে অনুভূতিপ্রবণ হওয়ার দিক থেকে আমরা এই গ্রহে একা নই, তাহলে আমাদের সঙ্গী এই কোটি কোটি সংবেদনশীল প্রাণীর প্রতি আমাদের আসল দায়িত্বটা ঠিক কী? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত।